নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আপনাদের স্বাগত। আমি কিশলয়। বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি সংগঠনের নাম কি জানেন? বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি সংগঠনের নাম হলো হেজবুল্লাহ বা হিজবুল্লাহ। সেই হিজবুল্লাহর এক এক জঙ্গি নেতাকে টিপে টিপে খতম করছে ইসরায়েল বাহিনী। বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হিজবুল্লাহর কোমর ভেঙে দিয়েছে ইসরায়েল। এবং জঙ্গি সংগঠনের একদম মাথা নাসরাল্লাহ তার নাম, সেই হাসান নাসরাল্লাহকে তার সুড়ঙ্গের ভিতর ঢুকে মেরেছে ইসরায়েল। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কিন্তু তাই নিয়ে দুঃখ কার? দুঃখ হচ্ছে বাংলাদেশে, দুঃখ হচ্ছে পাকিস্তানে, দুঃখ হচ্ছে কাশ্মীরের একাংশে। কেন কেন জঙ্গি সংগঠনের নেতাকে খতম করলে দুঃখ হবে এক প্রকার মানুষের প্রশ্ন উঠছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, নাসরাল্লাহ জঙ্গি নেতা নাসরাল্লাহ টানেল বা সুড়ঙ্গ খুঁজে পেল রিপাবলিক বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় ব্রেকিং, জঙ্গি নেতা ইসরায়েলি হানায় খতম জঙ্গি নেতা নাসরাল্লাহ। সে কোন গোপন সুড়ঙ্গে লুকিয়েছিল সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে। এই সেই গোপন সুড়ঙ্গ যার ভিতরে ইঁদুরের মতো লুকিয়েছিল জঙ্গি নেতা হাসান নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহ লুকিয়েছিল এই সুড়ঙ্গের ভিতর। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় যার মৃত্যু হয়েছে, খতম হয়েছে, পিঁপড়ের মতো ইঁদুরের মতো এই গর্তের ভিতর ঢুকে বসেছিল হাসান নাসরুল্লাহ। এক্সক্লুসিভ ছবি, সুপার এক্সক্লুসিভ। এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শক যারা দেখছেন এই ছবি, গোটা বিশ্বে এই মুহূর্তে এক্সক্লুসিভ। এই সুড়ঙ্গের ভিতর ঢুকে লুকিয়েছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। বড় বড় বক্তৃতা দিত, বড় বড় বক্তৃতা দিয়ে বলতো গোটা বিশ্বকে বুঝে নেবে সেই নাসরুল্লাহ এই সুড়ঙ্গের ভেতর ইঁদুরের মতো লুকিয়েছিল। এবং এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, উঠে আসছে। হাসান নাসরুল্লাহর মৃত্যু হয়েছে কিভাবে, কিভাবে খতম হয়েছে? না, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি তার মৃত্যু হয়নি। বোমার শব্দ শুনে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে এই মুহূর্তে খবর উঠে আসছে। অর্থাৎ প্রবল জঙ্গি নেতা, প্রবল সাহসী জঙ্গি নেতা, যে নিজেকে গোটা একটা এলাকার নেতা মনে করত, প্রবলভাবে বক্তৃতা দিত, বোমার আওয়াজে, ক্ষেপণাস্ত্রর আওয়াজে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেই কথা উঠে আসছে লেবানন সূত্রে এবং হিজবুল্লাহ সূত্রে। যে দেহ পাওয়া গিয়েছে, দেহে কোথাও আঘাতের চিহ্ন নেই, ব্যবহৃত হয়নি কোনো ধারালো অস্ত্র বা গুলি, শুধুমাত্র তাকে পাওয়া গিয়েছে সে পড়েছিল সেই সুড়ঙ্গের ভিতর ইঁদুরের মতো এবং তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। অর্থাৎ ভয়ে তার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে এই জঙ্গি নেতা। এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরবো স্টুডিও এবং এই মুহূর্তে দুটো পর পর ব্রেকিং দেখালাম, যেখানে দেখা যাচ্ছে হামাস জঙ্গি নেতা একদিকে যেমন খতম হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হিজবুল্লাহ শীর্ষ জঙ্গি নেতা নাসরুল্লাহ, তাকে খতম করেছে ইসরায়েল। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন? তিনটে র্যালি হয়েছে, একটি বাংলাদেশে, একটি ভারতবর্ষের কাশ্মীরে এবং একটি পাকিস্তানে। বাংলাদেশের একাংশের মানুষ হাউ হাউ করে কাঁদছে, কেন হামাস এবং হিজবুল্লাহ জঙ্গি নেতাদের খতম করছে ইসরায়েল। এই মুহূর্তে একটি প্লাজমা গ্রাফিক্স দেখাবো বাংলাদেশের, কেন বাংলাদেশের এক প্রকার কট্টরপন্থী মানুষের এত দুঃখ কেন? জঙ্গি সমর্থক কি বাংলাদেশ? নাসরাল্লাহ খতম, কট্টরপন্থীদের প্রতিবাদ চলছে বাংলাদেশে। বাংলাদেশে বসে প্রতিবাদ করছে কট্টরপন্থীরা। সোশ্যাল মিডিয়া একের পর এক বাংলাদেশি পোস্ট, হামাসের এবং হিজবুল্লাহ সমর্থনে পোস্ট পড়ছে একের পর এক। এই মুহূর্তে বাংলাদেশ থেকে হিজবুল্লাহ সমর্থনে প্রচার চলছে বাংলাদেশে, স্টেজ খাটিয়ে মাইক নিয়ে বক্তৃতা চলছে বাংলাদেশে হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর সমর্থনে। অতীতে হামাসকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন মোহাম্মদ ইউনুস, বলেছিলেন ইসরায়েলকে এই মুহূর্তে থামানো দরকার, হামাসকে সাহায্য করা দরকার। ইসরায়েল বিরোধী বক্তব্য রেখেছে বিএনপি এবং জামাত। বাংলাদেশে এই মুহূর্তে খুব দুঃখ, খুব কষ্ট, হাউ হাউ করে কাঁদছে এক প্রকার মানুষ।
বাংলাদেশে একদিকে যেমন তারা খেতে পাচ্ছে না, টাকা পয়সা নেই বলে সেই দুঃখ তো আছেই, তার সঙ্গে এখন নতুন দুঃখ অ্যাড হয়েছে, কেন হিজবুল্লাহ নেতাদের মারা হবে। খুব চিন্তা বাংলাদেশের। আরে ভাই, আপনাদের মোহাম্মদ ইউনুস যে জো বাইডেনের সঙ্গে গলা মিলিয়ে হাত জোড় করে মাথা নত করে দাঁড়িয়েছিল, সেই জো বাইডেনের পার্টনার দেশ ইসরায়েল, তারাই তো খতম করছে একের পর এক। বলার ক্ষমতা নেই মোহাম্মদ ইউনুসের জো বাইডেনকে গিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে একটা ছবি দেখো, সেই ছবি দেখাচ্ছি জো বাইডেন এবং মোহাম্মদ ইউনুসের প্রচন্ড প্রেম, প্রচন্ড বন্ধুত্ব, খুব ভালোবাসা রয়েছে দুজনের মধ্যে, দুই রাষ্ট্রনেতার মধ্যে। বোঝাই যাচ্ছে, প্রশ্ন উঠছে যে বাংলাদেশের মানুষ হিজবুল্লাহ জঙ্গিদের মৃত্যু নিয়ে এত রাগ দেখাচ্ছে এবং ইসরায়েলের উপর এত রাগ, এই জো বাইডেনই তো টাকা অস্ত্র সমস্ত কিছু সাপ্লাই করছে ইসরায়েলকে, বলেছেন তো উনি গিয়ে। প্রশ্ন উঠছে, কিন্তু এই ভারতবর্ষে, আমার আপনার ভারতবর্ষে দাঁড়িয়ে এক প্রকার এক শ্রেণীর নেতারা এবং এক শ্রেণীর মানুষ সমর্থন করছে হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীকে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে র্যালির ছবি দেখছেন, আজকে ওঠার মতো খবর দিই, শেয়ার করে নিজেদের বন্ধু বান্ধবকে সাবধান করে দিন। এই র্যালির ছবি দেখছেন, এই মিছিলের ছবি দেখছেন, জম্মু কাশ্মীরের বুদগামের ছবি, সেখানে এরা বেরিয়েছে, হিজবুল্লাহ জঙ্গি নেতা নাসরাল্লাহ ছবি নিয়ে বেরিয়েছে, ছবি নিয়ে বেরিয়ে র্যালি করছে যে কেন মারা হবে জঙ্গি গোষ্ঠীর নেতাকে। কারা এরা? দেশদ্রোহী জঙ্গি গোষ্ঠীর সমর্থক। এই ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত প্রশ্ন উঠছে। কি মিল রয়েছে এদের সঙ্গে জানেন? দেখুন পাকিস্তানের ছবি, পাকিস্তানেও বেরিয়েছে মিছিল, সেই ছবি হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর নেতা নাসরুল্লাহর সমর্থনে মিছিল বেরিয়েছে পাকিস্তানে, সেই ছবি একদিকে। আরেক দিকে দেখালাম এই ভারতবর্ষের কাশ্মীরের একাংশের মধ্যেও সেই মিছিল হচ্ছে। প্রশ্ন করব, আজকে আলোচনা করব, ভারতের কি এই মুহূর্তে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে? ইসরায়েল দাওয়াই কি সেরা দাওয়াই? ইসরায়েল জঙ্গি গোষ্ঠীদের যে দাওয়াই দিচ্ছে, ভারতের কি এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানে থাকা জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া উচিত? সেই প্রশ্ন করব। এবং আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আলোচনায়, আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন আজিজুল বিশ্বাস, অধ্যাপক, আমার সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, আইনজীবী, কংগ্রেস সমর্থক, আমার সঙ্গে রয়েছেন মানস ভট্টাচার্য, লেখক, আমার সঙ্গে রয়েছেন দেবাশিস চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক। প্রথমেই দেবাশিসদার কাছে যাব। দেবাশিসদা, ভারতবর্ষের মধ্যে র্যালি করে কাশ্মীরের বুকে দাঁড়িয়ে তারা হিজবুল্লাহ জঙ্গি নেতার ছবি তুলে ধরছে, অন্যদিকে বাংলাদেশের মানুষ এক প্রকারের এক শ্রেণীর হাউ হাউ করে কাঁদছে, কেন জঙ্গি নেতাকে মারা হবে? কি চলছে এটা? দেখুন, আমাদের একটু ইতিহাস একটু দেখতে হবে। শাহ ওয়ালিউল্লাহ 1750 থেকে শুরু করে ফারাইজি আন্দোলন, যেগুলো আমরা দুদু মিয়া প্রভৃতি যেগুলো আমরা জানি, এটা জানতে হবে যে ভারতবর্ষ ইসলামিক রিভাইভালিজম আফটার দ্য কোল্যাপস অফ মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষ একমাত্র গোষ্ঠী যেখানে ইসলামিক রিভাইভালিজমে দানা বেঁধেছে। হানাফি স্কুল হোক, বিভিন্ন যে স্কুলগুলো হোক, সেই জন্য দেওবন্দ, বরেলভি, তারপরে শাহ হাজিরুতুল্লাহ, বাংলাদেশের কুমিল্লা থেকে সমস্ত ভারতবর্ষ পীঠভূমি হচ্ছে তাবলিগ জামাতের, ভারতবর্ষ হচ্ছে তার পীঠস্থান। ইতিহাস এটাই বলছে। যত ইসলামিক রিভাইভালিজম ওয়ালিউল্লাহ দিলভি থেকে শুরু করে ফারাইজি আন্দোলন, তবলিগ জামাত সব ভারতেই সৃষ্টি। এবং জানতে হবে আজকে থেকে 105 বছর আগে ভারতবর্ষ ছিল খিলাফত আন্দোলনের একদম দানা বাঁধলো। কি হলো? তুর্কি বলল যে আমরা আধুনিক দেশ হয়ে যাব, আমরা আর অটোমান উসমানিয়া সালতানাত মানছি না, খলিফার নিয়ম মানছি না, আমরা মডার্ন রাজ্য হব। আতাতুর্ক, তরুণ তুর্কি, আতাতুর্ক নতুন তুর্কি বানাতে লাগলো। ভারতবর্ষের দুজন আলী ব্রাদার্স লখনৌয়ের, তারা শিয়া ছিল। আলী ব্রাদাররা লখনৌয়ের বলল যে না, পুরনো সেই ইসলামী শাসন প্রত্যাবর্তন চাই, আবার পুরনো ইসলামিক শাসন হোক গোটা পৃথিবীতে। এবং সেটাকে দুর্ভাগ্যভাবে কংগ্রেস সমর্থন করে। জিন্নাহ বিরোধিতা করেছিল, জিন্নাহ বলেছিল যে ওয়ালিউল্লাহকে এদের এই ইসলামিক রিভাইভালিজমকে সমর্থন করবেন না, কিন্তু কংগ্রেস সমর্থন করলো খিলাফত আন্দোলনকে। আমরা জানি কয়েক হাজার হিন্দু নিধন হলো, কেরালায় প্রভৃতি সব জায়গায় দাঙ্গা শুরু হলো, 1920 সাল থেকে দাঙ্গা শুরু হলো ভারতবর্ষে। সেই জন্য এই যে কাশ্মীর থেকে শুরু করে বাংলা, এই যে প্যান ইসলামিজমের যে একটা ভাবধারা, মুসলিম ব্রাদারহুড,
এটা ভারতবর্ষে কিন্তু আছে। আরেকটু সহজ করে, হিজবুল্লাহ জঙ্গি নেতা যে লেবাননে থাকে, সে তার সুড়ঙ্গের ভেতর ইঁদুরের মতো তাকে মারা হয়েছে, তার সমর্থনে কাশ্মীরে র্যালি বেরোবে কেন? একদম, এটা ভারতবর্ষে বেরোবে, এটাই আমাদের জানা উচিত। ভারতবর্ষের নিবাসীদের সবাইকে জানা উচিত, হিন্দু মুসলমান সবাইকে জানা উচিত যে ভারতবর্ষ হচ্ছে এই ইসলামিক রিভাইভালিজম, যেটা আজকে কোল্ড ওয়ার শেষ হওয়ার পরে 90-এর দশকের পর থেকে 26/11-এর পর থেকে ইসলামিক জিহাদে পরিণত হয়েছে। গোটা পৃথিবী এই ইসলামিক টেরোরিজম থেকে আক্রান্ত। বারবার সেকুলাররা বলবে টেরোরিজমের কোনো ধর্ম হয় না, টেরোরিজমের কোনো ধর্ম নাই। তাহলে সব টেরোরিস্টরা একটা বিশেষ ধর্মেরই কি করে হয়? দেবাশিস দা, আমি দুটো বাইট শোনাবো, একটি বাইট শোনাবো এবং একজনের এক্সপোস্ট দেখাবো। কারা তাদের নাম? ভারতের দুটো মেন স্ট্রিম রাজনৈতিক দলের দুই নেতা, কাশ্মীরের দুই নেতা। একজন ওমর আব্দুল্লাহ, এনসি এবং কংগ্রেসের জোট আছে না, ওমর আব্দুল্লাহ কি বলেছেন শুনবো, আগে শুনুন। इजराइल की तरफ से जो लगातार पिछले 1 साल से बमबारी और ताकत का इस्तेमाल हो रहा है, हमने तो उसकी मुखालफत की है, मजम्मत की है और बार बार ये मांग की कि इसका इस्तेमाल ना हो। दुनिया की ताकतों को इजराइल पे दबाव बनाए रख के वहाँ पे बेगुनाह लोगों की मौत और उनको ज़ख्मी करने का जो सिलसिला लगातार 1 साल से चल रहा है, उसको बंद करना चाहिए। चाहे वो गाज़ा में हो, चाहे लेबनान में हो, चाहे कहीं और हो। जो कल हुआ उसके बाद ऐसा लगता है जैसे पूरे क्षेत्र में अब जंग के बादल जो हैं नज़र आ रहे हैं। हिंदुस्तान की हुकूमत को, हिंदुस्तान के वज़ीर आज़म को, बाकी मुल्कों के लीडरान को इजराइल पर दबाव बनाए रख के वहाँ दोबारा अमन कायम करने की मुकम्मल कोशिश करनी चाहिए। খুব দুঃখ পেয়েছেন ওমর আব্দুল্লাহ, বলছেন আমি বলছি ভারতের প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে ইসরায়েলের ওপর চাপ দিন, জোর দিন তাদের ওপর। কেন তারা এরকম করছে? খুব রাগ হয়েছে। এবার একটা টুইট দেখাবো, একটি এক্স হ্যান্ডেলের পোস্ট দেখাবো। মেহবুবা মুফতি, দুই বড় বড় নেতা জম্মু কাশ্মীরের, তাদের খুব রাগ হয়েছে। দেখুন সেই টুইট দেখাবো, সেই এক্স হ্যান্ডেলের পোস্ট দেখাবো। বলছেন আগামীকাল প্রচার বাতিল করছি। মেহবুবা মুফতি বলছেন, পিডিপি নেত্রী কেন বাতিল করছেন জানেন প্রচার? দেখি কেন বাতিল করছেন। শহীদ নাসরুল্লাহর জন্য কর্মসূচি বাতিল করছি আমি। মেহবুবা মুফতি বলছেন, পিডিপি নেত্রী শহীদ নাসরুল্লাহ, শহীদদের সমবেদনা জানাতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। একজন জঙ্গি নেতা যে হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে, সে শহীদ। আর সেই ব্যক্তি প্যালেস্টাইন লেবাননের পাশে রয়েছে বলছেন, এবং সেই ব্যক্তি ভারতের রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন এবং ভোটে লড়বেন। ছি, এই যদি হয় তাহলে একটাই শব্দ, ছি। আমি সজলদার কাছে যাব। সজলদা, একজন মেন স্ট্রিম রাজনৈতিক নেত্রী বলছেন আমি শহীদের জন্য সমবেদনা জানাচ্ছি। ওমর আব্দুল্লাহ বলছেন আমি খুব রেগে গেছি এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পদক্ষেপ নেওয়া উচিত। একজন জঙ্গি নেতাকে মারা হয়েছে, খতম করা হয়েছে, তার ফলে ভারতের মেন স্ট্রিম রাজনৈতিক নেতারা এরকম বক্তব্য রাখবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? দেখুন, আমি প্রথমে বলি আমি চাই, আমি একজন ভারতবাসী হিসেবে আমি একেবারেই লিবারাল নয়, আমি হিন্দু মানে আমি সাম্প্রদায়িকতা নয়, আমি আমার ধর্মকে বিশ্বাস করি। আর হিন্দুত্ব বিশ্বাস করে পরধর্মের সহিষ্ণুতার কথা। আমি ততক্ষণই পরধর্ম সহিষ্ণুতা দেখাতে পারবো যতক্ষণ আমার উল্টো দিকের লোকটাও আমার সঙ্গে সেইটা দেখাবে। আমি চাই যে এই যে মিছিল দেখছেন, এই মিছিল যেন আরও বেরোয়, রোজ বেরোয় নতুন নতুন ছবি নিয়ে, এই মিছিল যেন প্রতিনিয়ত বেরোয়। আমি সর্বশক্তিমানের কাছে, ঈশ্বর নয়, আল্লাহ নয়, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করব। কারণ যারা মানবতার শত্রু, যারা আজকে বিভিন্ন দেশ চালাচ্ছেন, তারা চেষ্টা করুন এই মানবতার শত্রুদের ঈশ্বর আল্লাহর কাছে পাঠানোর। আল্লাহ ঈশ্বর তাদের বিচার করে যা ফরমান দেবার দেবেন। আমি চাই এই মিছিলগুলো হোক, কারণ এগুলো হচ্ছে সন্ত্রাস এবং সন্ত্রাসীদের আর্তনাদ, চিৎকার, বাঁচাও বাঁচাও। প্রধানমন্ত্রীকে বলতে বলছেন কেন ওমর আব্দুল্লাহ? বলছেন ইসরায়েলের উপর চাপ দেওয়া পড়েছে, ইসরায়েলকে সমর্থন দেওয়া উচিত। এটা হিন্দু মুসলমান বলে না, ওনার নাম কি হিজবুল্লাহ না কি নাম, আমার তার জন্য কিছু যায় আসে না। এরা মানবতার শত্রু।
আমি আপনাদের প্রশ্ন করি, এই যে বলছে মুফতি মোহাম্মদ কাল প্রচারে যাবে না, খুব ভালো, প্রচারে গেলে শহীদের প্রতি সমবেদনা। দেখুন 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 উনিও কাকে শহীদ, এখন আলিবাবা 40 চোর, তো 40 চোরের একটা চোর মরে গেলে 39টা চোর তাকে শহীদই বলবে, যে যেমন সে তো তেমন বুঝবে। আমার বক্তব্য হচ্ছে কালকে যদি প্রচারে না যায় ভালো, প্রচারে গেলে আরো দেশ বিরোধী কিছু বলতো, ও যদি কাল ঘরে বসে থাকে সেদিক দিয়ে ভালো। আমি প্রশ্ন করি উল্টো দিক থেকে, আচ্ছা আপনি বলুন তো ইসরায়েল, এই যে হিজবুল কে মারা গেছে, এই লোকটার নামও জানি না আমি, আমার জানার ইচ্ছে নেই, সেই লোকটা এই যে কাশ্মীর, ভারতবর্ষ, বাংলাদেশ এসবের কতটা জানে না। এ ওমর আব্দুল্লাহর নাম শুনেছে, ওমর আব্দুল্লাহর বাবার নাম শুনেছে, কিচ্ছু শোনেনি। ঠাকুর দাদার নাম শুনলে যাবার কার নাম শুনবে, আমি বলছি ঠাকুর দাদার নাম শুনলে আবার যে কার নাম আসবে আমি বলতে পারবো না। তো এগুলোর কোনোটাই শোনেনি, কিন্তু এরা তাদের সমর্থনে নেমে পড়েছে। আপনারা আমাকে বলুন, আমি বাঙালি হিসেবে এটা লজ্জা করে কখনো? আজকে জ্যোতিবাবুর জন্মস্থান, আজকে এখানকার কংগ্রেস সিপিএম বহু নেতাদের জন্মস্থান যে বাংলাদেশ, ওদের আত্মীয়রা এখনো আছে, পিসি মাসি কিছু রেখে এসেছিল ভেট হিসেবে, যারা এখনো রয়ে গেছে, যারা এখনো আসতে পারিনি। আচ্ছা বলুন তো তাদের নিয়ে আমরা কতগুলো মিছিল করছি এখানে? এটা তো আমার বাঙালির লজ্জা। আমি অসাম্প্রদায়িক, আরে আমি অসাম্প্রদায়িক হব তাই বলে আমার মাকে আমার বোনকে তুলে নিয়ে যাবে, রেপ করবে, খাদ্য হিসেবে ব্যবহার করবে, লালসার জিনিস হিসেবে ব্যবহার করবে, ভোগের বস্তু হিসেবে ব্যবহার করবে, এটাও কি মেনে নেবো? কিন্তু আমরা মানছি, আমরা এটা মানছি। আমাদের এই জায়গাটা ওরা যেটা করছে, ওদেরকে কোথাও আমার মনে হয় যে ওরা একটা জায়গায় অন্তত স্থির, যে নিজে যেটা বিশ্বাস করে সেটার পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমরা শুধু রাজনীতি, নোংরা রাজনীতি করতে গিয়ে আমরা এমন জায়গায় এসেছি, আমাদের মা বোনেরা রোজ, বিশ্বাস করুন, আপনি বললে আমি এখনো আপনাকে হোয়াটসঅ্যাপ দেখাতে পারি, প্রতিদিন কিভাবে আক্রান্ত হচ্ছে, প্রতিদিন কিভাবে আক্রান্ত হচ্ছে আমাদের বাংলাদেশি, আমি বলছি আমার বাংলাদেশি ভাই বোনেরা, তারা রোজ মেসেজ পাঠায়, কিন্তু আমার কিছু করার নেই, উত্তর দিতে পারি না, আমার কিছু বলার নেই, আমি যেখানে কিছু বলতে পারি না। আমরা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে, আমি মোদী সরকারের কাছে আহ্বান জানাবো, এদের বিরুদ্ধে কঠোর দমন নীতি নেওয়া উচিত, এদের বিরুদ্ধে আমাদের লড়াই, এদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করা উচিত। সত্যি আমাদের অনেক আরএসএস এর সংসেবকরা, কার্যকর্তারা ইতিমধ্যে আরটিআই করেছে। পশ্চিমবাংলার মানুষ, সাধারণ অপমর জনমানুষ জানতে চায় যে বাংলাদেশ থেকে কজন আক্রান্ত হিন্দুরা পশ্চিমবঙ্গে এসে, তাদের জন্য কি সুবিধা হচ্ছে, এটা আমরা জানতে চাই। একটা হোয়াইট পেপারের মতন একটা কিছু প্রকাশিত করুক পশ্চিমবঙ্গ সরকার, একটা আরটিআই ফাইল করা হয়েছে, এর আমরা নিদান চাই। পশ্চিমবাংলা হিন্দুদের এটা এসকেপ রুট, আমার আরটিআই এর খবর কিছু দিতে পারে, কিন্তু সেই খবর দিয়ে কিছু খবর হবে না, আমাদের এমন ভাবে রাস্তায় নামতে হবে। আমাকে হাড়হিম করা একটা বাইট শোনাতেই হবে প্রত্যেকের জন্য, এবং এই বাইট শুনে যদি না এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষের হাড়হিম হয়ে গিয়েছে, তাহলে আমি চ্যালেঞ্জ করছি যে হতেই হবে। তার কারণ হচ্ছে কাশ্মীরে দাঁড়িয়ে, কাশ্মীরে যখন র্যালি চলছে, আমার দর্শকদের আমি বলছি, কাশ্মীরে যখন র্যালি চলছে, যখন নেতারা এই বক্তৃতা দিচ্ছেন, তখন কাশ্মীরের একটি 12 বছরের শিশু, সেই শিশু দাঁড়িয়ে বলছে, ক্যামেরার দিকে তাকিয়ে, ক্যামেরার দিকে চোখ স্থির রেখে বলছে, হর ঘর মে এক হিজবুল্লাহ पैदा होगा। এই কাশ্মীরে দাঁড়িয়ে একটি বাচ্চা শিশু মেয়ে এই কথা বলছে, এমন ভাবে তাদের মগজ ধোলাই, ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে। শুনুন সেই বাইট, শুনুন। आपने एक हिजबुल्लाह चीफ को मारा है, हर घर से हिजबुल्लाह निकलेगा। आई एम टॉकिंग टू द इस्राइल, द चीफ मिनिस्टर ऑफ इस्राइल। मैं हर उस इंसान से बात कर रही हूँ जो फलस्तीन के खिलाफ है। मैं लिबनानियंस को हौसला देना चाहूंगी कि वो बिल्कुल भी फिक्र ना करे, क्योंकि हम उनके साथ है, द शिया कम्युनिटी उनके साथ है, हम उनका साथ कभी नहीं छोड़ेंगे, कभी भी नहीं। आपको पता नहीं है कि आपने किसको शहीद किया है। अब हर घर से इस्राइल निकलेगा, अब हर घर से लेबनानिया निकलेगा, हर घर से हिजबुल्लाह निकलेगा। আজিজুলদা, हर घर से हिजबुल्लाह निकलेगा বলছে এই বাচ্চা মেয়েটি, हर घर से हिजबुल्लाह निकलेगा বলছে। এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, কারা করছে, কেন করছে, তাদের বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবস্থা নেওয়া উচিত কিনা? সবকিছু গুলিয়ে ফেললে হবে না। একটু আগে এই জাত কথা শোনালে সে একটা শব্দ ব্যবহার করেছে, সেটা হচ্ছে শিয়া। এই যে হিজবুল্লাহর আইডেন্টিটি, তার ডিএনএ টেস্ট করো, তাহলেই বুঝতে পারবে যে মুসলিম বিশ্বে
যেটা আমরা মধ্যপ্রাচ্য বলি, সেই মধ্যপ্রাচ্যের মধ্যেই কিন্তু বিভাজন রয়েছে একই ধর্মভুক্ত মানুষের মধ্যে, একদিকে শিয়া আর একদিকে সুন্নি। আজকে তুমি নাসরুল্লাহর কথা বলছো বা যে হিজবুল্লাহ নেতার কথা বলছো, ইরানের মদতপুষ্ট একটা জঙ্গি সংগঠন, তোমরা মানে জঙ্গি বলছি, কিন্তু এই যে জঙ্গি বলছি আমি বলছি হিজবুল্লাহ জঙ্গি সংগঠন তো আমি বলছি কথা, একটু পরেই তুমি বুঝতে পারবে। দেখো আমাদের দেশের যখন স্বাধীনতা আন্দোলন চলছিল, এগুলো সব আপেক্ষিক শব্দ। ক্ষুদিরাম বসু, আপনি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে কি এখন কম্পেয়ার করতে চলেছেন? তাহলে আমি কিন্তু শাসকের চোখে, আরে ব্যাপারটা বলতে দেবে তো, তুমি যদি বলে পারো তাহলে তুমি বলো, আমার ব্যাখ্যা তো শুনতে হবে। হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর ব্যাপারে আমি তোমাকে টেক্সচুয়াল বলছি, এদেশের ব্রিটিশ প্রণীত ইতিহাসে ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ, প্রফুল্ল চাকিদের জঙ্গি হিসাবে দেখানো হতো। আমাদের কাছে বীর দেশপ্রেমিক, তারা বিপ্লবী। সুতরাং যারা আপনার কাছে হিজবুল্লাহর এই নেতা কি সেটা বলুন, আপনার চোখে কি বলুন? আপনি ঠিক বলেছেন। আমি তো বলেছি 39 চোরের এক চোর যদি মারা যায়, 39টা চোর তাকে শহীদ বলবে, বীর বলবে। আপনি কি বলছেন সেটা? আমি একটা কথা বলবো, আমি একজন ভারতীয় হিসাবে বলবো যে হিজবুল্লাহ নাসরুল্লাহর যে সংগঠন ডাইরেক্টলি ভারতবর্ষের নিরাপত্তাকে বিঘ্নিত করেছেন এমন কোন প্রমাণ অন্ততপক্ষে আমি পাইনি। একটা শব্দ নিয়ে নিন, আরে আমি বলি, আপনি আমার একটা শব্দ নিয়ে নিন। ইউ আর রাইট যে এই যে লোকগুলো এরা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত করেছে এমন কোনো প্রমাণ নেই, কিন্তু এদের সমর্থনকারী যারা আছে, যারা কাশ্মীরে মিছিল করে এদের সমর্থন করছে, তারা ভারতবর্ষের নিরাপত্তাকে বিঘ্নিত করছে কি করছে না? আমি বলি এই নাসরুল্লাহ বা হিজবুল্লাহ ভারতবর্ষের সিকিউরিটির জন্য ডাইরেক্ট থ্রেট। হিজবুল্লাহ ভারতবর্ষের জন্য থ্রেট হবে না। আজিজুলদা আসি, ইসরায়েল যেভাবে কিছু না, আচ্ছা যখন ইসরায়েল সেটা প্রতিবাদ না, আমি বলছি 41,000 করেছে। আমি ওসব আপনি বলুন বাংলাদেশে আমাদের কত মরেছে, বাংলাদেশে যারা বাংলায় কথা বলে তারা কত মরেছে, আপনি বলুন। বাংলাদেশে আপনি সবাইকে থামাতে হবে, 1 মিনিট সবাইকে থামাতে হবে, 1 মিনিট। আজিজুলদা, দেবাশিসদা, 1 মিনিট থামাতে হবে। আমার রিকোয়েস্ট 1 মিনিট, 1 মিনিট না, আমার কথা বলতেই হবে। 1 মিনিট, আপনি একজন করে বলুন। বাংলাদেশের হিন্দুর বিষয়ে কেউ কারুর কথা শুনতে পাচ্ছে না। অনুরাগ ঠাকুর এই গোটা বিষয় নিয়ে কি বলেছেন শুনো। অনুরাগ ঠাকুরের বাইট। जम्मू कश्मीर में आतंकवादियों का, अलगाववादियों का और पथराव करने वालों का समर्थन सहयोग करते रहे। आज अगर दुनिया भर में कहीं आतंकवाद के खिलाफ कार्रवाई होती है तो नेशनल कॉन्फ्रेंस, पीडीपी और कांग्रेस जैसी पार्टियां उनके समर्थन में नजर आती हैं। उनको गाजा तो नजर आता है, लेकिन ढाका में हिंदुओं की हत्याएं नजर नहीं आती। ये लोकतंत्र के पक्ष में नहीं, ये आतंकवाद के समर्थक हैं। 1 মিনিট কেউ বলার আগে আজিজুলদা প্রশ্ন করলেন এই হিজবুল্লাহ ভারতবর্ষের ওপর কোনো ডাইরেক্টলি সিকিউরিটি থ্রেট কিনা। ভারতবর্ষের ওপর থ্রেট না হলে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর থ্রেট হয়, সেখানে সাধারণ মানুষকে কোনো সংগঠন হত্যা করে, তাহলে আমি তাকে জঙ্গি সংগঠন বলবো না। শুধুমাত্র ভারতবর্ষে জঙ্গি কার্যকলাপ চালালে সে জঙ্গি সংগঠন, বাকি দেশে গিয়ে সাধারণ মানুষকে খুন করলে, তাদের খতম করলে সে জঙ্গি সংগঠন নয়। আমি প্রশ্ন করব, আমি একটা লিস্ট বলছি। 18ই জুলাই 2012 বুলগেরিয়া একটা বাসে বম মারে হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর, 33 জনের মৃত্যু হয়। 14ই ফেব্রুয়ারি 2005 1 মিনিট একজন লেবানিজ প্রাইম মিনিস্টারকে, ফর্মাল লেবানিজ প্রাইম মিনিস্টারকে এবং 21 জনকে খুন করে, 226 জন আহত হয়। লেবানন বেরুটের ঘটনা। 1994 আর্জেন্টিনা একটা জিউইশ কমিউনিটি সেন্টারে বম মারা হয়, 95 জনের মৃত্যু হয়। প্রত্যেকটা হিজবুল্লাহ সরাসরি স্বীকার করেছে যে তারা এই কাজ করেছে। 1985 গ্রিস দুটো TWA ফ্লাইট 847 হাইজ্যাক করা হয়। এই আরো লিস্ট আমার শেষ হচ্ছে না লিস্ট। আমার প্রশ্ন হচ্ছে তাহলে সেই সংগঠন জঙ্গি সংগঠন না? আমি যাব 1 মিনিট, আমার যেতে হবে পরের জনের কাছে। না, লড়াইটা হচ্ছে এবার শুনুন, শোনার সাহস রাখুন।
সোনার সাহসটা রাখুন, আপনি সোনার সাহসটা রাখুন। লড়াইটা হচ্ছে ইসলামিক রিভাইভালিজমের গোটা মানব সভ্যতার বিরুদ্ধে। আপনাদের ইসলামীয় সন্ত্রাস গোটা মানবতার বিরুদ্ধে আমি আসছি, একটা লাইন আজিজুলদা, আপনি বলেছেন এই লোকগুলো ভারতবর্ষের সিকিউরিটির জন্য থ্রেট নয়, ঠিক? ইসরায়েলও তো নয়। এক মিনিট একটা কথা বলতে, ইসরায়েল ফিলিস্তিনিদের দোষ কোথায়? আরে এক মিনিট দাঁড়ান, আপনি এক মিনিট, আমি উত্তর দিচ্ছি তো। ফিলিস্তিনিদের দোষ এটাই যে ফিলিস্তিনিদের সমর্থনে কাশ্মীরে যারা মিছিল করে তারা ভারত বিরোধী, তারা হিন্দু বিরোধী, আপনি ইসরায়েলের সাপোর্ট করলে আমরা ভারতের সাপোর্টার। শোনাবো কে বলছে করবে না? आपने एक हिजबुल्लाह चीफ को मारा है, हर घर से हिजबुल्लाह निकलेगा। आई एम टॉकिंग टू द इस्राइल, द चीफ मिनिस्टर ऑफ इस्राइल। मैं हर उस इंसान से बात कर रही हूँ जो फलस्तीन के खिलाफ है। मैं लिबनानियंस को हौसला देना चाहूंगी कि वो बिल्कुल भी फिक्र ना करे, क्योंकि हम उनके साथ है। द शिया कम्युनिटी उनके साथ है, हम उनका साथ कभी नहीं छोड़ेंगे, कभी भी नहीं। आपको पता नहीं है कि आपने किसको शहीद किया है। अब हर घर से इस्राइल निकलेगा, अब हर घर से लेबनानिया निकलेगा, हर घर से हिजबुल्लाह निकलेगा। সবাইকে আমি রিকোয়েস্ট করব চুপ থাকতে। মানুষ দা, প্রশ্ন হচ্ছে, একটি বাচ্চা শিশু বলছে হর ঘর মে হিজবুল্লাহ পয়দা হোগা, ভারতবর্ষের কাশ্মীরে দাঁড়িয়ে। বলুন। এটা ভারতের প্রথম কথা হচ্ছে যে এই ধরনের বাচ্চাদের যারা ব্রেন ওয়াশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কারণ যারা একদম তাদের কারণ হচ্ছে যে আমার প্রত্যেকে এখানে বক্তারা আছেন, তাদের প্রত্যেককে অনুরোধ করব, আমাদের মনে রাখা উচিত এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে ভারত একমাত্র দেশ যেখানে ইসলামের যে 72টা ফিরকি আছে, মানে সেক্ট আছে, শিয়া, সুন্নি, আহমেদিয়া, কাদিয়ানি, হানিফি, সেই 72টা সেক্ট পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষে পাওয়া যায়। পৃথিবীর আর কোনো আরব কান্ট্রি বলুন, কোনো ইসলামিক দেশ বলুন, যেখানে এগুলো পাওয়া যায় না। এবং ইরাক, ইরান, শিয়া সুন্নির লড়াই, পাকিস্তানে আহমেদিয়া কাদিয়ানির লড়াই, জামাতের সঙ্গে হেফাজতে ইসলামে বাংলাদেশের লড়াই, একমাত্র ভারতবর্ষ যেখানে ইসলামের গোষ্ঠীতে গোষ্ঠীতে লড়াই হয় না, সেটা ভারতবর্ষ বলেই হয় না। ভারতীয় সংস্কৃতিতে বেড়ে উঠে মারবে বলে, সবাই মিলে হিন্দুদের মারবে বলে, আমি যেটুকু ইসলামের ইতিহাস পড়েছি, আজিজুদ্দা জানবেন, হযরত মুহাম্মদ 70টা যুদ্ধ করেছে তার জীবনে, করেছে তো? এটা তো বাস্তব যে হযরত মুহাম্মদ 70খানা যুদ্ধ করেছে। তার মধ্যে কতগুলো যুদ্ধ ইহুদিদের সঙ্গে হয়েছিল। তার মানে ইহুদিদের সঙ্গে এই যুদ্ধটা আজকের নয়, কিন্তু ইহুদিদের সঙ্গে এই যুদ্ধটা 1400 বছর ধরে চলছে। এবং একটা জাতি সে 1400 বছর ধরে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে, বাকি 12টা দেশের সঙ্গে লড়াই করে, এটা তো এটাকে স্বীকার করে। আমি বলি, আপনি অবশ্যই এই প্যালেস্টাইন নিয়ে ইসরায়েলের সঙ্গে ইসলামিক ওয়ার্ল্ডের লড়াই 1400 বছর ধরে চলছে, কিন্তু জিউসরা, ইহুদিরা শুধু ওই মুসলিমদের দ্বারা নিহত হয়েছে তাই না, লাখে লাখে আমি বলছি এই খ্রিস্টানরা, সেই আমি আপনি ঠিক বলেছেন দাদা, আমি একটু বলেনি, আপনি উত্তর দেবেন, আমি উত্তর দেবেন। 1400 বছরে সত্যি কথা দাঁড়ান না, সবই তো সত্যি কথা, কোনটা সত্যি কথা দাঁড়ান, আপনি নিরপেক্ষ, আপনি পার্সিয়াল নয়, আপনি ইম্পার্সিয়াল, আপনি ইম্পার্সিয়াল। উত্তর দিন 1400 বছরের কবর খুঁড়ে আপনার আমার কারোর কোনো লাভ নেই। এক মিনিট বলতে, আপনি উনি কি বলছেন? আপনি উত্তর দিন না, বলুন। আপনার সঙ্গে জিউস, আপনার সঙ্গে ইসরায়েল কারোর রক্তের কোনো সম্পর্ক নেই,
কিন্তু আপনার সঙ্গে বাংলাদেশের আছে। আমার সঙ্গে মানবতার রক্ত জুড়ে আছে। আমার সঙ্গে মানবতার রক্ত জুড়ে আছে। যেখানে ফিলিস্তিনিরা খুন হচ্ছে, যে বাংলাদেশের হিন্দুরা খুন হচ্ছে, ইহুদিরাও খুন হচ্ছে। এক মিনিট, আমি দাদা বলতে দিচ্ছেন না, আপনি বলতে দিচ্ছেন না, আপনি বলতে দিচ্ছেন না। আরে দাঁড়ান না, আমি তো এক মিনিট একটা লাইন। আপনি 1400 বছরের কবর খুঁড়ে লাভ নেই, মানবতার কথা বলছেন তো আপনি আজকের কথা বলুন। আজ আমার বাংলাদেশে আজ মিছিল বেরোচ্ছে, পুজো হতে দিচ্ছি না, দেব না, প্রতিদিন ঘর ভাঙছে। আপনার মুখ থেকে প্রতিবাদ করি, আগের দিনও করেছি। বলুন, এখানে করি বললে হবে না। এই প্রতিবাদ শুধু রিপাবলিক বাংলায় করে বললে হবে না। এই এটা আজিজুল বিশ্বাস বলে তাকে বলছি না, আমি আমার বাঙালিকে বলছি। না হিজবুল্লাহকে শুনুন আপনি বলতে পারবেন হিজবুল্লাহকে প্রতিবাদ করতে বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে? বেশ, নীলাভ, আমার প্রশ্ন হচ্ছে, সবাই একটু চুপ থাকবেন, রিকোয়েস্ট। নীলাভ এখনো বলেনি। নীলাভ, আমার প্রশ্ন হচ্ছে, মেহবুবা মুফতি কিংবা ওমর আব্দুল্লাহ কাশ্মীরে দাঁড়িয়ে থেকে সরাসরি সমর্থন দিচ্ছেন হিজবুল্লাহ একজন জঙ্গি নেতাকে, এবং একটি বাচ্চা মেয়ে শুনলে বলছে যে ঘর ঘর মে হিজবুল্লাহ পেদা হোগা। কংগ্রেস দাঁড়িয়ে সেই এনসির সঙ্গে জোট করেছে না? না, দেখুন, প্রথমত আমি পরিষ্কারভাবে বলছি যে এই ঘটনা নিয়ে কংগ্রেসের কোনো নেতা এর পক্ষে এখনো অবধি সারা ভারতবর্ষ কোথাও কথা বলেনি। এই যে আপনাদের ওখানে, না একটু দান বলতে দিন, ওই যে একজন বিজেপির নেতা বললো না কংগ্রেসের সাথে যুক্ত, সম্পূর্ণভাবে মিথ্যাচার করলো। এই ঘটনাটা আন্তর্জাতিক বিষয়। আচ্ছা, সে তো আর পিডিপি ও বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী ছিল, মেহবুবা মুফতি তো বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী ছিল, তাহলে আজকে তিনি বিজেপি সরকার ছিল, এটা কি করে আপনারা উত্তর দেবেন? বিজেপি বিজেপি সরকার ছিল, এখন নেই, এখন এনসি কংগ্রেস সরকার। আমরা পরিষ্কারভাবে বলছি, যারা যেখানে যদি সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে যারা শত্রু হয়ে দাঁড়াবে তাদেরকে কোনোদিন কোনো সভ্য মানুষ সমর্থন করতে পারবে না। আজকে আমি একজন ভারতীয় বা একজন মানুষ হিসেবে, দলের হিসেবে, এর সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ওমর আব্দুল্লাহ কোন দলের নেতা? ওটা আন্তর্জাতিক বিষয়, তার সাথে কাশ্মীরের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ওমর আব্দুল্লাহ বলছেন, না ওমর এক সেকেন্ড সজলা, ওমর আব্দুল্লাহর বক্তব্যটা আমি পুরোপুরি শুনেছি। ওমর আব্দুল্লাহ কিন্তু ওখানে একটা কথাও, এই যিনি মারা গেছেন ওনার, ওনাকে প্রশ্ন করা হচ্ছে নাসরুল্লাহর মৃত্যুতে আপনি কি বলবেন, উনি বলেছেন আমি অত্যন্ত ক্রোধিত না, আমার ক্ষোভ হচ্ছে। আমি আরেকবার শোনাবো বাইকটা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, গত 3 মাসে আমি অন্তত 5 বার কাশ্মীরে গেছি নিজের কাজে। আমি তোমাকে এখনই ছবি দেখাতে পারি, বর্ডার এলাকাতে গেছি। সেটা হচ্ছে 370 ধারা উঠে যাওয়ার পর কাশ্মীরে শান্তি ফিরে আসছিল, এবং ভোটও দেখবে শান্তিপূর্ণ হচ্ছে, একটাও কোনো মার্ডার হয়নি। আমি রাজনীতি বুঝি না, রাজনীতির লোক নই, কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে মিছিল টিছিল, এর পিছনেও বোধহয় কোনো রাজনৈতিক পাঞ্চ আছে, যাতে এরা রাজনৈতিক অ্যাডভান্টেজ পাবে বলে। পাকিস্তান থেকে একটা বাইট এসেছিল, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের, তিনি বলেছিলেন আমরা চাই এনসি কংগ্রেস জোট ক্ষমতায় আসুক কাশ্মীরে, তাহলে ওরা 370 ধারা উঠিয়ে দেবে। কি বলবেন নীলাভ? উত্তরটা নিন। আরে কে কি কোথায় কি বলবে সব কথা না, ঠিক ঠিক। আপনারা এখানে বসে আমি একটা কথা বলি, আমেরিকার রাষ্ট্রপতি তার উত্তর দেবে, নীলাভ সম্ভব নাকি? নীলাভ, আমি একটা কথা বলছি, আমি নীলাভর একটা বক্তব্যকে সমর্থন করছি। কেউ কোনো মন্তব্য কোথাও করে দিলে তার দায় নিতে হবে না, কিন্তু আমাকে দেখতে হবে যে আমি তাদের সাথে কোথাও কোথাও যোগসূত্র খুঁজে পাচ্ছি কিনা, অন্যরকম মিটিংয়ে দেখা যাচ্ছে কিনা, পাশে বসছে কিনা। এরকম বাংলাদেশের অনেক উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে রাহুল গান্ধীকে দেখা গেছে। আমি এটা নিয়ে এক্ষুনি বিতর্ক চাইছি না, আমি শুধু একটা অনুরোধ করতে চাই। আমি সত্যি বলছি, আমি ইসরায়েল, ইহুদি, এগুলো মানবতার শত্রু এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু যারা আমার ডাইরেক্ট ব্লাড, আমার বাংলাদেশ, বাংলায় কথা বলে, আজিজুল দাও যেমন বাংলায় বলে, সজলও যেমন বাংলায় বলে, নীলাভও যেমন বাংলায় বলে, ওই পারের বাঙালিরাও সেরকমভাবে বাংলা বলে। তাদের নাম আগে শেখ থাকুক, মোহাম্মদ থাকুক, কিংবা পেছনে ঘোষ ব্যানার্জি, ডাজেন্ট ম্যাটার। আমার খারাপ লাগে একটা কথা ভাবতে, যে আমরা একটা জাতি, একটু 2 মিনিট সময় দেবেন, 2 মিনিট না 1 মিনিট, আমরা একটা জাতি, বাঙালি একটা জাতি টোটাল ভুলে গেল যে তাদের মনে আছে যে তাদের গ্রামের স্কুল, তাদের মনে আছে তাদের বাড়িটা, তাদের মনে আছে তাদের পুকুরটা, তাদের মনে আছে তাদের দিঘিটা, তাদের মনে আছে তার মা কিরমভাবে তুলসী তলায়
প্রদীপ দিত, সব মনে আছে, গোয়ালে গরু ভর্তি সেগুলোও মনে আছে, সব মনে আছে। শুধু একটা জাতি ভুলে গেছে এই পশ্চিমবঙ্গে এসে, যে তারা এক রাতে এক জামা কাপড়ে একটা জাতি পালিয়ে এলো কেন, আর ভুলে গেল যে তারা কাকে কাকে ওখানে রেখে এলো, কিসের জন্য রেখে এলো। এইটা একটা জাতি ভুলে গেছে, এটা কিন্তু একটা জাতির ভোলার কথা না। আজকে 1400 বছর ধরে, এক সেকেন্ড দাদা, 1400 বছর ধরে, 1400 বছর ধরে না ফিলিস্তিন না ইসরায়েল, না ইসরায়েল, এরা কিন্তু 1400 বছরে বেশ আমি দুটো ব্রেকিং ভুলতে পারিনি, কিন্তু আমি দুটো মাত্র কয়েকটা বছরে দুটো ব্রেকিং নিয়ে আমি এই মুহূর্তে আসবো প্রত্যেকের কাছে আলোচনায়। এই মুহূর্তে বিগ ব্রেকিং, আরো একজন হিজবুল্লাহ নেতাকে খতম করলো ইসরায়েল। এই মুহূর্তে দাঁড়িয়ে হলো এই খবর, এক্ষুনি উঠে এলো আরো এক হিজবুল্লাহ নেতা খতম হয়েছে, হিজবুল্লাহ জঙ্গি নেতা খতম হয়েছে। তার নাম হচ্ছে নাবিল কোয়াইক। নাবিল কোয়াইক, তাকে হত্যা করেছে, নিকেশ করেছে ইসরায়েল। সেই ছবি দেখাচ্ছি পাশে, সেই নাবিল কোয়াইকের ছবি। এই মুহূর্তে দাঁড়িয়ে নিকেশ করেছে ইসরায়েল, বায়ুসেনার হামলায় নিকেশ হয়েছে এই নাবিল কোয়াইক। গতকাল আমরা দেখলাম হিজবুল্লাহ জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা খতম হয়েছে, আজকে আরো একজন খতম। এই মুহূর্তে দাঁড়িয়ে বিগ ব্রেকিং, এবং তারপরে আরো একটা ব্রেকিং নিউজ উঠে আসে। আরো একটা ব্রেকিং নিউজ, ইসরায়েল ডিফেন্স ফোর্স গাজার ভেতর একটি টানেল বা একটি সুড়ঙ্গ খুঁজে পেয়ে হামাস জঙ্গিদের সেই সুড়ঙ্গ ধ্বংস করলো। সেই ছবি এক্সক্লুসিভ ছবি, এই ছবি এক্সক্লুসিভ ছবি। হামাস জঙ্গিদের একটি সুড়ঙ্গ ধ্বংস করলো ইসরায়েল। হামাস জঙ্গিদের একটি 1 কিলোমিটার সুড়ঙ্গ গাজায় ধ্বংস করলো ইসরায়েল। একদিকে লেবাননে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল, একদিকে হামাস জঙ্গিদের সঙ্গেও দক্ষিণ দিকে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। ফিরবো আলোচনায়, এবং আলোচনায় ফেরার আগে সবার থেকে শেষ কমেন্ট নেওয়ার আগে আমি একটি বাইট শোনাবো। আলোচনায় ফিরে আমি একটি বাইট শোনাবো। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে পাকিস্তানকে উদ্দেশ্য করে সরাসরি কি হুঁশিয়ারি দিয়েছেন শুনবো, তারপর ফিরবো আলোচনায়। দ্রুত কমেন্ট নেবো সবার। A premier example is our neighbor, Pakistan. Its GDP can only be measured in terms of radicalization and its exports in the form of terrorism. Pakistan's cross-border terrorism policy will never succeed. On the contrary, actions will certainly have consequences. The issue to be resolved between us is now only the vacation of illegally occupied Indian territory by Pakistan. আমি 30 সেকেন্ড করে সময় দিতে পারবো, তার 1 সেকেন্ডও বেশি সময় নেই। প্রথমে নীলাবো, বলো। না দেখুন, প্রথমত যে আলোচনা একটা উঠে এলো যে বাংলাদেশের কোন নাকি বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থীদের সাথে রাহুল গান্ধী মিটিং করেছে, এটা না না না, এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। এই ঘটনার কোনো সত্য নেই এবং রাহুল গান্ধীকে বদনাম করা হচ্ছে এটা বলে প্রথমত। আর দ্বিতীয়ত আমি পরিষ্কারভাবে বলছি, কংগ্রেসকে এই ঘটনার সাথে যুক্ত করার পিছনে সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি বিজেপির রয়েছে। কংগ্রেসের সাথে এই ঘটনার দূর অব্দি যেখানে সম্পর্ক নেই, সেখানে রাজনৈতিকভাবে যুক্ত করে আগামী যে বিধানসভা নির্বাচনগুলো আছে সেগুলোকে প্রভাবিত করার চেষ্টা চলছে। কিন্তু যতই এগুলো করা হোক, আমাদের এখানে বক্তব্য পরিষ্কার, যারা মানবতার বিরুদ্ধে তাদের আমরা কোনোদিন সমর্থন করব না। পাশাপাশি আমরা বলে রাখছি, এইভাবে আমাদের নামে মিথ্যাচার আপনারা তত আপনাদের সিট কমবে, আমরা তত পারবো। আজিজুল্লাহ 30 সেকেন্ড। আমি মানবতার প্রশ্নে কখনোই সিলেক্টিভ হতে পারবো না। যদি হামাস জঙ্গি বা হিজবুল্লাহদের দ্বারা নিরীহ ইসরায়েলি মানুষ নিহত হয়, আমি তার তীব্র প্রতিবাদ করি। আবার এই ইসরায়েলি সেনাদের হাতে যে 41,000 বিগত 1 বছরে 41,000 যে নিরীহ মানুষ নিহত হয়েছে, এটা মানবতার লজ্জা। এবং এই 79তম সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় যখন নেতানিয়াহু বক্তব্য রাখছিলেন, আজকের আলোচনার প্রেক্ষিতে আজকে বাংলা আমি সমস্যাটা হচ্ছে এটাই হচ্ছে আপনার নিরপেক্ষ। আজকে আলোচ্য বিষয় বাংলাদেশ। আপনি বলুন।
এটা আমাদের ইতিহাস থেকে অবলোকন এটাই যে শাহ ওয়ালিউল্লাহ 1818 থেকে 1780 থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ কুমিল্লাতে, মানে গোটা ভারতবর্ষ ইসলামিক রিভাইভালিজম, ইসলামিক জিহাদ, তার জন্মস্থান ভারতবর্ষ, তার ইসলামিক জিহাদের জন্মস্থান ভারতবর্ষ। হানাফি স্কুল এবং ওয়াহাবি স্কুলের দেওবন্দি থেকে শুরু করে দেওবন্দ, বরেলি, এগুলো সব পীঠস্থান। সরহিন্দ, লাহোর, কুমিল্লা, এগুলো হচ্ছে পীঠস্থান। এখান থেকে ইসলামিক রিভাইভালিজম মানে ইসলামী শাসনের প্রবর্তনের ইচ্ছা যেটা আছে ভেতরে, সুপ্ত ইচ্ছা, যেটা আজকে জিহাদের আকার নিয়েছে, এটা ভারতবর্ষে প্রথম থেকেই আছে। আর খিলাফত আন্দোলন তার প্রমাণ, যার ফলে ভারতবর্ষ ভাগ হতে বাধ্য হয়েছিল, সেখান থেকে মুসলিম লীগ তৈরি হয়েছে। সজলদা 30 সেকেন্ড আসি। না দেখুন, আমি একদম সহজ কথা, নিশ্চয়ই ইসরায়েল বা ফিলিস্তিনের লড়াইতে যদি সাধারণ মানুষের প্রাণ যায় তাতে দুর্ভাগ্য, দুঃখজনক, সব বুঝলাম। কিন্তু তার আগে যে আমার আত্মীয়, যে আমার পরিজন, যে আমার ভাষায় কথা বলে, যে আমার সঙ্গে ফেসবুকে কমিউনিকেট করে, মোবাইলে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে, তার যদি প্রাণ যায় আমি তাতে বেশি ব্যথিত। আমি ওই গাজায় কি হচ্ছে আমি তাই নিয়ে অত চিন্তিত নয়। হ্যাঁ, এরা হচ্ছে পাশের বাড়িটা দেখতে পায় না, কিন্তু এরা গাজা দেখতে পায়। হ্যাঁ, এদের নিরপেক্ষতা কুমির কান্না এছাড়া আর কিছু না। এরা নামের আগে অধ্যাপক বসাতে পারে, কিন্তু মানবতা এদের ভেতরে। আমাদের মনে রাখা উচিত সবার, পৃথিবীর মধ্যে সবথেকে অত্যাচারিত জাতি হচ্ছে ইহুদি। তারা হিটলার তাদেরকে মেরেছে, ধারাবাহিকভাবে ইসলামের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। কিন্তু এখন যেটা ইমেজ তৈরি করা হচ্ছে যে ইহুদিরা যুদ্ধবাজ জাতি, আমাদের মনে রাখা উচিত পৃথিবীর মধ্যে সবথেকে বেশি নোবেল লরিয়েট ইসরায়েল পেয়েছে। আমরা যা কিছু আবিষ্কার ব্যবহার করি সেটা ইসরায়েল পেয়েছে। সুতরাং তারা যুদ্ধবাজ নয়, তাহলে জার্মানদের সঙ্গে তাদের সংঘর্ষ লেগেই থাকতো। এই যে মৌলবাদের বারবরন্ত, ফ্রান্সের মতো একটা সুন্দর দেশ মৌলবাদের কারণে নষ্ট। 1 মাস আগে ইংল্যান্ডে এই মৌলবাদের বিরুদ্ধে লড়াইটা কিন্তু আমাদের সবার করা উচিত। সেটা বাংলাদেশ, কাশ্মীর, মৌলবাদের বিরুদ্ধে লড়াই আমাদের প্রত্যেকের করা উচিত। মানসা, আমার সময় একদম শেষ। আমার এই কথা বলে শেষ করতে হচ্ছে, আমার দেশের একটা সেন্টেন্স, এরা শান্তিতে থাকতে পারবে না পৃথিবীর কোথাও, এটা ওদের একদম মজ্জায়। আমি এই বলেছেন না, ব্যাস আমি এই বলে শেষ করব। এরা ভারতবর্ষে ছিল সবচেয়ে শান্তি। কাশ্মীরে দাঁড়িয়ে 12 বছরের একটি মেয়ে যখন বলে যে দেশে এবং দেশের বাইরের প্রত্যেক ঘরে হিজবুল্লাহ নেতা জন্ম নেবে, সেইখানে দাঁড়িয়ে আমার সমস্যা হচ্ছে যারা তার ব্রেন ওয়াশ করছে তারা জঙ্গি, এবং তাদের এভাবেই সুড়ঙ্গের ভিতর ঢুকে টিপে টিপে আরশোলার মতো খতম করা উচিত। তার পাশে আমরা থাকবো। এই মুহূর্তে দাঁড়িয়ে এখানেই শেষ করতে হচ্ছে, সময় একদম শেষ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর।